পাওনা টাকাকে কেন্দ্র করে সম্প্রতি তুঘলকি কাণ্ড ঘটে গেল রাজধানীর মিরপুরে। নিজের টাকা উদ্ধারে গিয়ে উল্টো হুমকির মুখে পাওনাদার ও ভুক্তভোগী মামুন নামের এক ব্যবসায়ী। এদিকে এই ঘটনায় অনুসন্ধানে নেমে জানা যায় অভিযুক্ত হান্নান শেখ শুধু মামুনেরই নন, এমন আরও অসংখ্য ভুক্তভোগীর টাকা নিয়ে লাপাত্তা। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম অসঙ্গতির মাধ্যমে স্বার্থসিদ্ধির অভিযোগ। দর্শক, সোহেল রানা ও জুয়েলকে সঙ্গে নিয়ে বিস্তারিত থাকছে সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। হান্নান শেখের গ্রামের বাড়ি গোপালগঞ্জ, আর গোপালগঞ্জে একটা প্রভাব খাটিয়েই সে এই কাজগুলো করতো সব জায়গায়। তার ছেলে ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিল মিরপুর জোনের, এবং তার ছেলে এবং সে মিলে এখানে যে একটা একদম সন্ত্রাসী একটা গ্রুপ যে পরিচালনা করত, এই গ্রুপটার কারণে তাকে আমরা কোনোদিনও কোনো কিছু বলতে সাহস পাইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল আগস্টের 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো পর্যন্ত প্রভাব বিস্তার করে যাচ্ছে দলের নামধারী নেতাকর্মীরা। তেমনই একজন মিরপুরে বসবাসরত হান্নান শেখ। গ্রামের বাড়ি গোপালগঞ্জ হওয়ায় ছেলে ছাত্রলীগ নেতা, আর হান্নান তৎকালীন দলের উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে তাদের সাথে সখ্যতা তৈরি করে গার্মেন্টস ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। আর পাওনাদাররা টাকা চাইতে গেলে আওয়ামী লীগের নাম দিয়ে ভয়ভীতি দেখাতো তাদের। আর এমনই সব অভিযোগে মাঠে নামে আনন্দ টিভির টিম। উঠে আসে একের পর এক তথ্য। হান্নান শেখ উত্তরের ব্যবসায়ী মতিউর রহমান মামুনের কাছ থেকে গার্মেন্টস পণ্য দেবার কথা বলে 30 লাখ টাকার অধিক হাতিয়ে নেন। আর এইসব পাওনা টাকা চাইতে গেলে তাকে দেওয়া হতো হুমকি বলে জানান তিনি। হান্নান সাহেব আমার এখানে 1.5 বছরের মতো কাজ করছে। 1.5 বছরের কাজ করার পর ওনার একটা ফেথনেস ওনার প্রতি আমার আসছে, যে আমাকে মাল কিনে দিত এবং বিক্রিও করতো। তো এই বিশ্বাস থেকেই উনি একটা বড় অ্যামাউন্ট আমার কাছে চায়। তখন এই যে দেখেন ডিট 30,70,000 টাকা ওনাকে আমি নগদ দিই, মাল বাবদ। আমাকে এখান থেকে উঠাই নিয়ে যাবে, বিজনে ব্যবসা করতে দিবে না। আর এই বিজনেস পলিসি সে অনেক কিছুই বুঝে, তার 25 বছরের এক্সপিরিয়েন্স। এই বিজনেসে কোথায় কীভাবে কী করতে হয় না করতে হয়, আমার যে গার্মেন্টস সোর্সিং ছিল, 2টা গার্মেন্টস সোর্সিং ছিল, সেটাও ড্যামেজ করে দিছে সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ দ্বারা কোনাবাড়িতে। এবং আমাকে এক কথাই প্রাণনাশের হুমকি, যে আপনি যাইতে হলে মিরপুরের উপর দিয়েই আপনার বাসায় যেতে হবে। পরবর্তীতে পাওনা টাকা পাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিবিতে জুলাইয়ের 24 তারিখে হান্নান শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী মামুন। এরপর তদন্ত শুরু করে ডিবির এসআই আব্দুর রাজ্জাক। তদন্তের বিষয় জানতে পেরে হান্নান শেখ মীমাংসার কথা বলে মিরপুর 12তে অবস্থিত একটি মোটরসাইকেলের গ্যারেজে ডেকে নিয়ে যায় পাওনাদার মামুনকে এবং ডিবির তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাককে। বলে জানান এই কর্মকর্তা, 29/8/2024 বসার ডেট থাকে। হঠাৎ করেই হান্নান সাহেব ওই পুলিশ কর্মকর্তা ওনার সাথে যোগাযোগ করে উনি বারবার একই কথাই বলতে থাকে যে আজকেই বসতে হবে দুপুরের পরে। আমি বারবার রিকোয়েস্ট করার পরও তারা শুনে না। ওইখানে 2 ঘন্টা পূর্বেই হান্নান সাহেব তার লোকজন জনবল নিয়ে বসেছিল। এখন পুলিশের যে সদস্য উনি আসার পর বারবার আমাকে ফোন দিতে থাকেন। বাধ্য হয়ে আমার অফিস থেকে আমরা 3-4 জন বা 5 জন এখান থেকে মিরপুরে যাই। এরপর মীমাংসা হয় 5 লাখ টাকায়, কিন্তু সেই বিচারে সন্তুষ্ট ছিলেন না পাওনাদার মামুন। হান্নান শেখের লোকজন বিচারে বেশি থাকায় বিচারের রায় মেনে নিতে বাধ্য হয় মামুন বলে জানান তিনি। ওইখানে এমনভাবে কথাগুলো হয়েছে, এমনভাবে আমাদেরকে টর্চারিং করা হয়েছে, শেষ পর্যন্ত ওনারা রায় দেয় 5 লাখ টাকার। যেখানে 30,70,000 টাকা পাওয়া যায় সেখানে 5 লাখ টাকার রায় দেয়, এবং তাও প্রতি মাসে কিস্তি আকারে দিবে। সে রায়টা আমি নিতান্তই মানি নাই, আমি বাধ্য হয়েছি ওখানে মানতে। না মানলে আমার ওইখানেই সমস্যা হয়ে যেত। এতেও ক্ষান্ত হননি হান্নান শেখ। বিচার শেষ হওয়ার পর চা খাওয়ার কথা বলে চায়ের দোকানে নিয়ে গিয়ে তার লোকজন দিয়ে আটকে দেয় তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক এবং পাওনাদার মামুনকে। হয়রানি করা হয় তাদেরকে বলে জানান তারা। রায়টা মানা পরেও আমাকে ছাড় দেওয়া হয়নি। আমরা যখন চলে আসি, সেই পুলিশ কর্মকর্তা ওইখানে চা খাওয়ার নাম করে তারা নিয়ে গিয়ে আটকায় দেয়। তারপরে আমি পথিমধ্যে যখন ফোন পেলাম ওনার যে আমাকে আটকায় দিছে, আপনারা আবার আসেন। পরে আমি যাওয়ার পর আমাদেরকে প্রচণ্ড পরিমাণে 2 ঘন্টা যাবৎ হ্যারাসমেন্ট করে ওখানে। এদিকে সরজমিনে গিয়ে দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় বিচার শুরু হওয়ার আগে থেকেই হান্নান তার লোকজন নিয়ে বসেছিল। কথা হয় বিচারে উপস্থিত থাকা কয়েকজন ব্যবসায়ীর সাথে। তারা বলেন বিচারের রায় হওয়ার পরও
পাওনাদার মামুন চলে যাওয়ার সময় তাকে আটক করে হয়রানি করা উচিত হয়নি বলে জানান তারা। ওইখানেই বিচারটা এটা শেষ হয়ে গেছে, পরে আদেশ হতে সামনে যাইয়া পরে মানে যেটা গ্যাঞ্জাম বলছে আদেশ হতে সামনে দিকে করতে মামুন সাহেবের আবার আমার গাড়ি দিয়ে আমি নিয়ে উত্তরে নামাই দিয়ে মামুনকে আমি বললাম, ভাই এখানে কি করবেন, আপনি যা করার করে এখান থেকে যান, সিচুয়েশন ভালো না। হ্যাঁ, এই কথা বললে আমরা ওখান থেকে অলরেডি চলে আসছিলাম। আমরা চলে আসছিলাম। মামুন সাহেবের এক পুলিশ কর্মকর্তা ছিল সম্ভবত ওখানে, মামুন মানে আইনগতভাবে যে পদক্ষেপ দিছে ওনারা আসছিল, আসার পর ওনাকে আটকাইছিল মূলত। এই জন্য মামুন সাহেব আবার ব্যাক করে ওখানে গেছিল, ওখানে মামুন সাহেব আটকাইছিল। মামুন সাহেব যে টাকা পাবে এটা তো ওইখানে একটা ফাইসালাই করে দিচ্ছি। একটা জিনিস সমাধান হওয়ার পরে মানে এটা ক্লিয়ার হওয়ার পরে যে ঘটনা ঘটাইছে এটা অনাকাঙ্ক্ষিত, যে এটা হওয়ার কথা না এবং এটা উচিত হয় নাই, এটা 100% খারাপ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এদিকে তাদের হয়রানি করে ক্ষান্ত হননি হান্নান শেখ। ওই দিন রাতে একটি অভিযোগ দায়ের করেন পল্লবী থানায়। অভিযোগে লিখেছিল তাদের চাঁদাবাজি করার উদ্দেশ্যে তাকে হুমকি দিয়েছে মামুন এবং তার বাসায় গিয়েও হুমকি দিয়েছে বলে অভিযোগে বলা হয়। এসব বিষয়ে কথা হয় পল্লবী থানার তদন্ত কর্মকর্তার সাথে। তিনি বলেন, ব্যবসায়ী মামুন হান্নানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করায় আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে তারা। অপরদিকে ব্যবসায়ী মামুন জানান তিনি হান্নানের বাড়ি চিনেন না, তার বাসা আমি চিনি না। আমার যতটুকু জানা ওনার বাসায় সিসিটিভি ক্যামেরা আছে বা থাকতে পারে। তা আমার কথা সবার কাছেই, আপনাদের কাছে রিকোয়েস্ট, সবার কাছে রিকোয়েস্ট, যদি ওনার বাসায় আমি গিয়ে থাকি তাহলে সিসিটিভি ক্যামেরায় অবশ্যই ফুটেজ আছে। যদি আমি ওনার বাসায় গিয়ে থাকি তাহলে আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। শুধু তাই নয়, বিভিন্ন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করলে উঠে আসে তার প্রতারণার তথ্য। ব্যবসায়ীরা বলেন তারা অনেকেই টাকা পান হান্নানের কাছে। টাকা চাইতে গেলে হামলা আর মামলার ভয় দেখাতো হান্নান। হান্নানের কাছে টাকা পাবো, আমি পাবো 35 লাখের মতন। বাটপার নাম্বার 1, টাইম নাই 1, এমন কোনো লোক নাই না আমার কাছে চা না পাবো। বাটপার চা নিয়ে কি করছে, জায়গা মনে কোথায় কি করছে, জুয়া খেলায় না ইয়োগার না, ও বাটপার, অরিজিনাল বাটপার। ভাই আপনি টাকা দিচ্ছেন না কেন? তখন ও আমাকে হুমকি দেওয়া শুরু করলো। সে ছাত্রলীগ, তার ছেলে ছাত্রলীগ, এখন উনিও আপনার হচ্ছে আওয়ামী লীগের প্রভাব খাটায়। তার বাড়ি গোপালগঞ্জ, গোপালগঞ্জের একটা হুমকি দেখায়। আপনি বড় বড় নেতাদের হচ্ছে দিয়ে ফোন টোন দিয়ে আমাকে হুমকি দেয়, কিসের টাকা তোর বাসার থেকে পারলে তোর উঠা নিয়ে এসে তোর বাইন্দে টাকা নেবো উল্টা, এই ধরনের একটা হুমকি দিত। তারপরের থেকে আমি আর চিন্তা ভাবনা করছি যে না, এই টাকা 4-5 লাখ টাকার জন্য আমার জীবনের তো মূল্য আছে, কারণ আমাদের এই বিজনেসের 2-4-5 লাখ টাকা কোনো টাকা না। তো তারপরে আমি আর নিজের জীবনের ভয়ে আমি আর হচ্ছে তাকে কিছু বলিনি। মানুষ হিসাবে একেবারে স্পিডার বাসপার, মানে কি বলবো, বলার ভাষা নাই। 2-3 বছর আগে আমার সাথে ওনার পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার সাথে সাথে আমাকে একটা মাল কিনে দিয়েছে 10-12 লাখ টাকা। উনি সবকিছু ডিল করছে, মানে পরে আমি মাল বাইরকে দিব। আজ পর্যন্ত আমি বাইরকে দিতে পারি না। আপনারা চাইলে এখন আমার অফিসে এসে মালটা দেখে যেতে পারেন। আমি পুরো আমার 10-12 লাখ টাকার একটা লস করাই দিলাম। এই মালটার সময় যখনই আমি বলতাম, লাস্টে আমাকে বলতে হচ্ছে আমলিক, ওই যে কয়েকজন নেতার নাম বললো, তখন আবার ওনার ছেলে কইতেছে আমলিক গোপালগঞ্জের নেতা, আমলিকের ওই যে ইলিয়াস মোল্লা, কে জানা আছে ওদের নাম বলতো, বেশি বেকার করলে ওদেরকে দিয়েছে। এই সকল অভিযোগ নিয়ে এখন আমরা মুখোমুখি হব হান্নানের। তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ভাই একটু ব্যস্ত, আজকে কালকে 2 দিন ব্যস্ত থাকবো। আমি একটা মাল বেচছি, ডেলিভারি দেবো মালটা ফ্যাক্টরিতে। আমি 2 দিন পর আপনাকে ফোন দিব। তার 4 দিন পর আবারও কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি। পরে অন্য আরেকটি নাম্বার থেকে কল দেওয়া হলে তিনি বলেন কিছুক্ষণ পরে আমাদের সাথে যোগাযোগ করবে, কিন্তু এরপর থেকে 2 দিন তার সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি আর কল রিসিভ করেননি। পরবর্তীতে তার বাসার ঠিকানা জোগাড় করে তার বাসার ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি তাকে। এরপর আমরা তার অফিসের ঠিকানা সংগ্রহ করে সেখানে গেলে তার অফিস তালাবদ্ধ অবস্থায় দেখি। সেখানকার দায়িত্বরত ব্যক্তিকে জিজ্ঞেস করলে তিনি বলেন 2 সপ্তাহ ধরে উনি অফিসে আসেন না। গত 2-1 সপ্তাহের ভিতরে আসেনি। এর মধ্যে ব্যবসায়ী মামুন ও হান্নান শেখের কথোপকথনের অডিও রেকর্ড আমাদের কাছে এসে পৌঁছে। প্রবলেমটা কি, আমার ছেলে তো ছাত্রলীগ করতো জানেন, ও তো একটা পদ প্রতিষ্ঠান ছিল, তো এইটা নিয়ে খুব ঝামেলা চলতেছে আমাদের এলাকায়। আপনি জানেন যে আমি আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগ করে তো এখানে বিপদ, আমি পলায় পলায় থাকতেছি, এখন বিভিন্ন জায়গায় তুলে দিতেছি আমি। তো যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমার ঝামেলা হচ্ছে, এই জন্য আমি এলাকায় থাকি না। আপনি আমাকে হিসাব করে বললেন, আল্লাহকে সাক্ষী রেখে যদি 1 টাকা বেশি কমায়, আল্লাহর কাছে আপনি টাকা থাকবেন না আমি টাকা থাকবো, আপনি আমাকে বললেন, আমি আবার টাকা দিয়ে দেবো। জিনুইন যে হিসাবটা, আমার প্রশ্নের জিনুইন যে হিসাবটা
যেটা অরিজিনাল টাকা পাবেন আপনি একটু হিসেব করে আমাকে বলেন। আমি আজকে আপনার সাথে আসতে পারছিলাম না, চাইছিলাম, পারলাম না। আমি কালকেও পারবো না। আমি দেখা করবো আপনার সাথে আগামী শুক্রবারে। হিসেবটা আপনি কইরা আমার হোয়াটসঅ্যাপে দিয়েন, আর আমিও আমার কাছে একটু হিসাব আছে, এটা দিব না আপনাকে হোয়াটসঅ্যাপে। তারপরে আপনার টাকাটা কিভাবে পান ওইটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর আমি জানি আপনার ভিতরে কোনো দুর্নীতি নাই, আপনি মিথ্যে কথা বলবেন না। একটা করবো না, সঠিক হিসাবটা কইরা আমার হোয়াটসঅ্যাপে আপনাকে দেন, আর আমি একটু দিব না আমার কত দিতে হবে কেমনি কি, আমি হিসাবটা দিলে আমি আপনাকে ওইভাবে টাকা যদি আপনি আমার কাছে পান আমি আপনাকে দিয়ে দেবো। এই সকল হয়রানি বন্ধে ব্যবসায়ী মামুন রাজধানীর মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। তবে তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমি আমার এই ঘটনার প্রেক্ষাপটে এবং সব কিছুর প্রমাণাদি সাপেক্ষে আমি বলতে চাই এই বর্তমান সরকারের কাছে আমি এর সঠিক বিচার চাই। যদি আমার ভুল হয়ে থাকে আমার বিচার হবে, আর যদি উনি সব কিছু অন্যায় করে থাকেন ওনার বিচার হবে। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে উনি যে পরিমাণ মানুষকে অত্যাচার করছেন এটা অবর্ণনীয়। ওনার ছেলে ছাত্রলীগ করতো, এই যে গ্রুপটা এবং ওনার যে গ্রুপগুলো আছে এগুলো মানুষকে যে পরিমাণ হয়রানি করতো। আমার যদি লিগ্যাল ইনফরমেশান থাকে, লিগ্যাল সব কিছু থাকে, তাহলে আমি যেন সঠিকভাবে আমার টাকাটা ফেরত পাই এবং ওনার শাস্তি চাই। আর যদি আমি ইললিগ্যাল হয়ে থাকি তাহলে আমাকেও শাস্তির আওতায় যেন নিয়ে আসা হয়। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।